রহস্য গল্প চ্যানেলে শ্রোতাদের স্বাগত জানাই। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে আজকে নিবেদন করছি তাঁরই লেখা প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য। 7ই এপ্রিল। অবিনাশবাবু আজ সকালে এসেছিলেন। আমাকে বৈঠকখানায় খবরের কাগজ পড়ে দেখে বসতে থাকতে বললেন, ব্যাপার কি, শরীর খারাপ নাকি? সকালবেলা এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে দেখেছি বলে তো মনে পড়ে না। আমি বললুম, এর আগে কখনো এইভাবে বসে থাকিনি, তাই দেখেননি। কিন্তু কারণটা কি? একটা নতুন যন্ত্র নিয়ে প্রায় 1.5 বছর একটানা কাজ করে কাল সকালে সেটার কাজ শেষ হয়েছে, অর্থাৎ এক্সপেরিমেন্ট সফল হয়েছে। তাই ঠিক করেছি 7 দিন বিশ্রাম নেব। অবিনাশবাবু একটা বিরক্তিসূচক শব্দ করে মাথায় বলেন, আপনাকে পই পই করে বলছি এবার রিটায়ার করুন। আরে মশাই, বিজ্ঞানের একটা শেষ আছে নাকি? মানুষ অনাদি অনন্তকাল ধরে একটার পর একটা নতুন গবেষণা চালিয়েই যাবে। আমি একটু হেসে বললাম, আমারও তো তাই বিশ্বাস। মানুষের জিজ্ঞাসার শেষ নেই। মানুষের না থাকলেও আপনার জিজ্ঞাসার অন্তত সাময়িক বিরতি আছে দেখে খুশি হলুম। চলুন বেরিয়ে আসি। কাজের সময় অবিনাশবাবু এসে পড়লে রীতিমতো ব্যাঘাত হয়। অযথা আজে বাজে প্রশ্ন করেন, টিটকিরি দেন, আর আমার সূক্ষ্ম গভীর তাৎপর্যপূর্ণ কাজগুলো পণ্ড করার নানান ছেলে মানুষের চেষ্টা করেন। এতে যে উনি কী আনন্দ পান তা জানি না। তবে ভদ্রলোক আমার প্রায় 25 বছরের প্রতিবেশী, তাই সবই সহ্য করি। আজ যখন হাত খালি তখন কিন্তু অবিনাশবাবুর সঙ্গটা খারাপ নাও লাগতে পারে। হাজার হোক রসিক লোক, আর আমাকে ঠাট্টা করলেও আমার অমঙ্গল কামনা করেন বলে এমনই কখনোই মনে হয়নি। তাই অবিনাশবাবুর প্রস্তাবে রাজি হয়ে তার সঙ্গে বেরিয়ে পড়লাম। গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রিত ধারটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখি চলছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি, কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাওয়ার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা? চলুন না, দেখলে আপনারও লোক লাগবে, কিন্তু আপনাকে দেব না সেটি। মনে মনে বললাম, খেলনার বয়স আপনার হয়তো থাকতে পারে, কিন্তু আমার কি আর আছে? অবিনাশবাবু তার বাড়িতে পৌঁছে সোজা চলে গেলেন তার বৈঠকখানায়। সেখানে একটা কাঁচের আলমারির সামনে নিয়ে গিয়ে নিচে তার দরজাটা খুলে অঙ্গুলি নির্দেশ করে বললেন, দেখুন। আলমারির ওপরের তাকে দেখি অনেক রকমের গ্রাম্য খেলনা সাজানো আছে। কৃষ্ণনগরের মাটির পুতুল, পোড়ামাটি ও চীনেমাটির জন্তু জানোয়ার, শোলার গাছ পাখি, কাশির বাঘ ও আরও কত কী। আর এসবের মাঝখানে রয়েছে একটি মসৃণ বল। অবিনাশবাবুর আঙুল সেই বলের দিকেই পয়েন্ট করেছে। কেমন লাগছে আমার বলটা? বলের মতোই মসৃণ গোল জিনিসটা, তবে সেটা যে কিসের তৈরি তা বোঝা মুশকিল, আর তার রঙটা বর্ণনা করা বেশ কঠিন। কিছুটা মেটে, কিছুটা সবুজ, কিছুটা আবার হলদে আর লাল মেশানো একটা 5 মিশালি রঙ বলা যেতে পারে। বেশ মজা লাগলো দেখতে বলটাকে। আমার ইন্টারেস্ট দেখে অবিনাশবাবুর যেন বেশ খুশি খুশি ভাব হয়েছে বলে মনে হলো। জিজ্ঞেস করলাম, এ কোথায় তৈরি, কোত্থেকে পেলেন? অবিনাশবাবু বললেন, প্রথমটির উত্তর জানা নেই, দ্বিতীয়টা খুব সহজ। কাল উশ্রির ধারে বেড়াতে গিয়ে দেখি বালির ওপরে একটা জল ঢোঁড়া সাপ মরে পড়ে আছে। সাপটাকে দেখছিলুম, হাতখানেক দূরেই যে বলটা পড়ে আছে সেটা প্রথমে লক্ষ্য করিনি। যখন করলাম তখন এত ভালো লাগলো যে তুলে নিয়ে এলুম। একবার হাতে নিয়ে দেখবেন, ওজন আছে বেশ। অবিনাশবাবু খুব সাবধানে তাক থেকে বলটা নামিয়ে আমার হাতে দিলেন। সত্যিই বেশ ভারী আর রীতিমতো ঠান্ডা, সাইজে একটা টেনিস বলের দ্বিগুণ। কিন্তু হাতে নিয়েও বুঝতে পারলাম না সেটা কিসের তৈরি। মাটির ভাগ হয়তো কিছুটা আছে, কিন্তু তার সঙ্গে বোধহয় আরও কিছু মেশানো আছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে বলটা ফেরত দিয়ে বললুম, বেশ ইন্টারেস্টিং জিনিস। অবিনাশবাবু আলমারির ভেতর বলটা রাখতে রাখতে বললেন, হ্যাঁ, তাহলে স্বীকার করুন যে আপনি ছাড়া অন্য লোকের কাছেও আশ্চর্য জিনিস থাকতে পারে। যাকগে, চলুন সত্যি একটু বেরিয়ে আসা যাক, বেশ মেঘলা মেঘলা দিনটা করেছে। ঘন্টা 2 পর বাড়িতে ফিরে এসে আবার আমার নতুন যন্ত্রটাকে দেখে এলাম। এই যন্ত্র সম্বন্ধে বাইরে জানাজানি হলে আবার নতুন করে যে সম্মান পাবো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যন্ত্রটার নাম দিয়েছি মাইক্রোসোনোগ্রাফ।
প্রকৃতির সব সূক্ষ্মাতি সূক্ষ্ম শব্দ, যা মানুষের কানে আজ অবধি কখনো শোনা যায়নি, এমনকি যার অনেক শব্দের অস্তিত্ব মানুষের জানতই না, সেসব শব্দ এই যন্ত্রের সাহায্যে পরিষ্কার শোনা যায়। কাল পিঁপড়ের ডাক শুনেছি এই যন্ত্রে, সে এক আশ্চর্য অভিজ্ঞতা। কতকটা ঝিঁঝির ডাকের মতো, তবে ওরকম একটানা একঘেয়ে নয়। অদ্ভুত বিচিত্র সুরের ওঠানামা, স্বরের তারতম্য, সব কিছুই আছে এই পিঁপড়ের ডাকে। আমার তো মনে হয় এই যন্ত্রের সাহায্যে ভবিষ্যতে আমি পিঁপড়ের ভাষাও বুঝতে পারবো। আর শুধু পিঁপড়ে কেন, এতে প্রকৃতির এমন কোনো সূক্ষ্ম শব্দ নেই যা শোনা যায় না। একটা নব আছে, সেটাকে ঘুরিয়ে ওয়েভলেন্থ পরিবর্তন করা যায়, এবং এই ঘোরানোর ফলে বিভিন্ন স্তরের বিভিন্ন দূরত্বে অবস্থিত আওয়াজগুলো ধরা পড়তে থাকে। আমি বাড়ি ফিরে এসে একটা বিশেষ ওয়েভলেন্থের নবটা সেট করে আমার বারান্দার টবের গোলাপ গাছে একটা ফুল ছিঁড়তেই অতি তীক্ষ্ণ বেহালার স্বরের মতো একটা আর্তনাদ আমার যন্ত্রটায় ধরা পড়ল। ওটা যে ওই গাছেরই যন্ত্রণার শব্দ, সেটা ভাবতেও অবাক লাগলো। অবিনাশবাবু আমাকে তার বল দেখিয়ে তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা ছিলেন। আমার যন্ত্রটার বাহাদুর দিয়ে একটা নমুনা দেখলে না জানি তার মনের অবস্থা কি হবে। 12ই এপ্রিল। আজ সকালে আমার মাইক্রোসোনোগ্রাফটা দেখানোর জন্য অভিনববাবুর কাছে আমার চাকর প্রহ্লাদকে পাঠাবো ভাবছিলাম, এমন সময় দেখি ভদ্রলোক নিজেই এসে হাজির। তার চোখে মুখের ভাব এবং নিঃশ্বাস প্রশ্বাসের রকম দেখে মনে হলো তিনি বেশ উত্তেজিত। তখন আমি আমার যন্ত্রটা আমার বাগানের ঘাসের ওয়েভলেন্থের সঙ্গে মিলিয়ে মালির ঘাস কাটার সঙ্গে সঙ্গে ঘাসের সমবেত চিৎকার শুনছি। অবিনাশবাবু আমার ল্যাবরেটরিতে ঢুকে হাতের লাঠিটা দরম করে টেবিলের ওপর ফেলে দিয়ে চিনের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। তারপর একটা বড় নিঃশ্বাস টেনে নিয়ে বললেন, আজে বাজে কাজে সময় নষ্ট করছেন, আর এদিকে আমার বাড়িতে যে তাজ্জব কাণ্ড চলছে। অবিনাশবাবুর তাচ্ছিল্যের সুরটা মোটেই ভালো লাগলো না। গলার স্বরটা যথাসম্ভব গম্ভীর করে বললাম, কি কাণ্ড? শুনবেন কি কাণ্ড? আমার সেই বল মনে আছে? হ্যাঁ আছে। কেবল ঘন্টায় ঘন্টায় রং বদলাচ্ছে। কীরকম? এত ধীরে বদলাচ্ছে যে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেও ধরা পড়ে না, কিন্তু আপনি যদি এখন দেখে আবার 2 ঘন্টা বাদে দেখেন, তাহলে চেঞ্জটা স্পষ্ট বুঝতে পারবেন। আমি তো নাওয়া খাওয়া ভুলে গিয়ে কদিন থেকে এই করছি। এখন কীরকম দেখলেন? এখন তো সকালের চেহারা সেদিনকার সকালের চেহারার মতো। এখন যদি দেখেন তো সেদিনের মতোই দেখবেন। ঘন্টা খানেক পরে গেলে দেখবেন একেবারে অন্যরকম। সব থেকে আশ্চর্য ব্যাপার শুরু হয় সন্ধ্যে থেকে। কীরকম একটা সাদা সাদা ছোপ পড়তে থাকে। যদি মাঝরাত্রে দেখেন তাহলে দেখবেন একবারে ধবধবে সাদা, যেন একটা জায়ান্ট সাইজ ন্যাপথলিনের বল। ভারী আশ্চর্য তো। ভাবছি খবরের কাগজে একটা খবর পাঠিয়ে দিই, তবু যে গোলক রহস্যের জোরে যদি কিছুটা খ্যাতি হয়। জীবনে তো কিছুই হলো না, চাই কি জাদুঘরের জন্য গভর্নমেন্টকে বেঁচে যদি 2 পয়সা করে নেওয়া যায়, তাই বা মন্দ কি। অবিনাশবাবুর কথা শুনে বুঝলাম তিনি আকাশ কুসুম দেখছেন। মুখে বললাম, এসব করার আগে জিনিসটা একবার একটু পরীক্ষা করে দেখলেও তো না? হয়তো দেখবেন চোখের ধাঁধা কিংবা আপনার দেখার ভুল। অবিনাশবাবু এবার যেন রীতিমতো রেগে উঠলেন। তড়াক করে চেয়ার থেকে লাফিয়ে উঠে লাঠিটা বগল দাবা করে নিয়ে বললেন, ভুলটা ভুল, আপনি থাকুন আপনার হাতুড়ে কারবার নিয়ে, আমি দেখি আমার বলের দৌলত কতখানি। এর প্রত্যুত্তরে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ভদ্রলোক হনহনিয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। বিকেলের দিকে অনুভব করলাম বলটা সম্পর্কে আমারও মনের কোণে কেমন যেন একটা কৌতূহল নৌকে দিচ্ছে। আমার যন্ত্রটা তখন একটু গণ্ডগোল করছে, ভেতরে বোধহয় কোনো কন্ট্যাক্টের গোলমাল হয়ে থাকবে। সেটাকে পরে শোধরাবো স্থির করে অবিনাশবাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি ভদ্রলোক তার বৈঠকখানার টেবিলের ওপর ঝুঁকে পড়ে অত্যন্ত মনোযোগ সহকারে একটা চিঠি লিখছেন। আমাকে দেখিয়ে বললেন, দেখুন তো মশাই, ভাষাটা কেমন হয়েছে? এটা আনন্দবাজারকে লিখছি। সবিনয় নিবেদন, আমি সম্প্রতি একটি আশ্চর্য গোলক সংগ্রহ করিয়াছি, যাহার তুল্য বস্তু পৃথিবীতে আছে বলিয়া আমার জানা নাই। গোলকটির একাধিক বিস্ময়কর গুণ আছে, যথা ইয়া কোনো পদার্থের সংমিশ্রণে মিশ্রিত তাহা নির্ধারণ করা অসম্ভব। স্থানীয় বৈজ্ঞানিক প্রফেসর তিলকেশ্বরবাবু মহাশয়ের ব্যাপারে আমার সহিত একমত। গোলকটির দ্বিতীয় গুণটি, ইহার বর্ণ আপনাই হইতে প্রহরে পড়ে পরিবর্তিত হয়। তৃতীয়ত, কেমন হচ্ছে? বেশ তো, তৃতীয় গুণটি কি? ওইটাই তো লিখছি।
সেটা হলো মাঝে মাঝে বলটাকে ধরলে কেমন ভিজে ভিজে মনে হয়, এখন দেখলেই বুঝতে পারবেন। অবিনাশবাবু চিঠি লেখা বন্ধ করে আমাকে তার আলমারির কাছে নিয়ে গেলেন। এবার দেখলাম ভদ্রলোককে চাবি দিয়ে আলমারিটা খুলতে হলো। খুলে বললেন, হাত দিয়ে দেখুন, ভিজে টের পাবেন। আর ওই দেখুন কেমন সাদা ছোপ ধরতে আরম্ভ করছে। আমি ডান হাতটা বাড়িয়ে বলটা ছুঁতেই আমার শরীরটা শিহরণ খেলে গেল। আসলে আর কিছুই না, বলটা যে শুধু ভিজে তা নয়, একেবারে বরফের মতো ঠান্ডা। অবিনাশবাবু বললেন, সেদিনের চেয়ে তফাৎ দেখলেন তো? এবার বলি কি, কিছুক্ষণ আরও থেকে আরও আন্তরিক একটা পরিবর্তন দেখে যান। আমি ভেতরে বলে যাচ্ছি, আপনার রাতের খাওয়াটা এখানেই সারুন। গোলকের রূপান্তর দেখে সত্যি আমার বৈজ্ঞানিক কৌতূহল অনেকখানি বেড়ে গিয়েছিল। আমি তাই অবিনাশবাবু অনুরোধ না করলে আমি নিজেই হয়তো আরও কিছুক্ষণ থেকে যাওয়ার প্রস্তাব করতাম। 5 ঘন্টা ধরে বলের রং পরিবর্তন স্টাডি করে কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছিল। অবিনাশবাবুর বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন রাত 11:30। বলের চেহারা তখন সত্যি একটা অতিকায় ন্যাপথলিনের গোলার মতো। আমার ইচ্ছে ছিল বলটাকে অন্তত একদিনের জন্য আমার কাছে এনে সেটাকে নিয়ে একটু গবেষণা করি, কিন্তু অবিনাশবাবু নাছোড়বান্দা। আমার ওপর টেক্কা দেওয়ার সুযোগ কি তিনি সহজে ছাড়েন? তার বিশ্বাস, গিরগিটিতে আমিও থাকি, তিনিও থাকেন, অথচ আমারই কেবল জগৎজোড়া নাম ডাক হবে আর তিনি আখ্যাতে থেকে যাবেন। এটা ভারী অন্যায়। কাল একবার দুপুরের দিকে বলের চেহারাটা দেখে আসতে হবে। 13ই এপ্রিল। আজ অবিনাশবাবু একটা গামছায় মুড়ে বলটাকে আমার কাছে দিয়ে গেছেন। আপাতত সেটা আমারই ল্যাবরেটরিতে একটা টেবিলের ওপর কাঁচের ছাউনির তলায় সযত্নে রাখা হয়েছে। সারাদিন ধরে প্রাণ ভরে রং পরিবর্তন লক্ষ্য করেছি। অবশ্যই অবিনাশবাবু এলেন নাটকীয়ভাবেই। তিনি যখন গামছার পুঁটুলি হাতে আমার বৈঠকখানায় ঢুকলেন তখন তার মধ্যে গতকালের উৎফুল্লতার লেশমাত্র ছিল না, বরং যে ভাবটা ছিল সেটা তার বিপরীত। তিনি যেন একটা অন্যায় করে ফেলেছেন এবং তার জন্যে তাকে একটা বিশেষ রকম মানসিক ক্লেশ ও অশান্তি ভোগ করতে হচ্ছে। আমি তখন সবে কফি খাওয়া শেষ করেছি। অবিনাশবাবু ঘরে ঢুকে টেবিলের ওপর বল সমেত গামছাটি রেখে ধুতির খুঁটে কপালের ঘাম মুছে বলছেন, না মশাই, এসব আমাদের হ্যান্ডেল করা পোষায় না। এসব জিনিস আমাদের না, এ রইল আপনার কাছে। কলকাতা থেকে সাংবাদিক এলে আপনাদের কাছেই পাঠিয়ে দেবো। আমি বেশ একটু অবাক হয়ে বললাম, কি হলো? এক রাতের মধ্যে এমন কি হলো যে এত স্বাদের বলের উপর একবারে বিতৃষ্ণা এসে গেল? আর বলবেন না মশাই, এ বল অতি সাংঘাতিক বল, একেবারে শয়তান বল। জানেন, আলমারিটার মাথায় একটা টিকটিকি ছিল, সকালে দেখি মরে আছে। শুধু তাই নয়, আলমারির ভেতর থেকে ডজন খানেক মরা আরশোলা বেরিয়েছে। আমি না হেসে পারলাম না। বললাম, বিনি পয়সা এমন একটা ইনসেকটিসাইড পেয়ে গেলেন আর আপনি তাই নিয়ে আফসোস করছেন? আরে মশাই, শুধু ইনসেক্ট হলে তো কথাই ছিল না, আমার নিজেরই যে কেমন জানি গা গুলানো ভাব হচ্ছে। দিনরাত জেগে বলটার রং বদলানো লক্ষ্য করছিলেন না? হ্যাঁ, তা করেছি। তার মানে ঘুমের অভাব হয়েছে, তাই নয় কি? তা হয়েছে, তবে গাগুলোর কারণ তো পরিষ্কার। কি জানি মশাই, হতে পারে, কিন্তু তাও বলছি এ বল আপনার কাছেই থাক। কেমন জানি উৎসাহ চলে গেছে, বুঝছেন না? আমি মনে মনে যা বুঝলাম তাহলেই, অবিনাশবাবু তো বিজ্ঞান মানেন না, তিনি যেটা মানেন সেটা হলো কুসংস্কার। বলটার কাছাকাছি করা পোকামাকড় মরতেই তার ধারণা হয়েছে বলটার মধ্যে কোনো শয়তানি শক্তি লুকোনো আছে। তবে অবশ্যই আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আমার দিক থেকে দেখলে ঘটনাটা লাভজনক বটে, তাই আমি দ্বিরুক্ত না করে বলটা রেখে দিলাম। এখন রাত 12:30। সকাল 8টা থেকে কাঁচের ঢাকনার বাইরে থেকে বলটার রং পরিবর্তন স্টাডি করছি। সকালে মেটে সবুজ, লাল আর হলদে রঙের খেলা। দুপুরের দিকে লাল আর হলদেটা কমে আসে, সবুজটা আরও গাঢ় হয়। বিকেলের দিকে সবুজটা ক্রমশ লাল আর কমলার দিকে যেতে থাকে। তারপর যত সন্ধে হয়ে আসে তখন হয়ে আসে টকটকে লাল, যেমন বলটা একদম পাকা আপেল। সন্ধ্যে 7টা থেকে লক্ষ্য করছি বলের সমস্ত রং চলে গিয়ে কেমন একটা ছাই ছাই রুক্ষ ভাব নেয়। 10টা নাগাদ সেই ছাই রঙের ওপর সাদা ছোপ পড়তে থাকে। এখন বলটা একবারে ধবধবে চকচকে সাদা। তার উপর আমার 150 পাওয়ার ইলেকট্রিক লাইট পড়েছে এবং যেন তা থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। কাঁচের ছাউনির ভেতর যেমন একটা আবছা কুয়াশার মতো জমা হচ্ছে, বরফ থেকে বাষ্প বেরিয়ে যেমন হয়। কালকের দিনটাও একটা রং পরিবর্তন স্টাডি করে
পরশু বলটাকে আমার টেবিলের ওপর ফেলে এর একটা কেমিক্যাল অ্যানালিসিস করার ইচ্ছে। 14 এপ্রিল। কাল সারা রাত নিউটনটা কেঁদেছে। বলটা আনার পর থেকেই লক্ষ্য করছি তার মেজাজটা যেন কেমন খিটখিটে হয়ে গেছে। কাল সারাদিনে অনেকবার দেখেছি সে এক দৃষ্টে বিরক্তভাবে কাঁচের ঢাকনাটার দিকে চেয়ে আছে। কী কারণ কে জানে। ঘুমের অভাবেই বোধহয় আমার মাথাটাও কেমন জানি একটু ধরেছিল। তাই ল্যাবরেটরিতে যাওয়ার আগে আমার তৈরি বড়ির একটা খেয়ে নিলাম। 277 রকমের ব্যারাম সারে আমার তৈরি অ্যানাহিলিন ট্যাবলেট লিখুন। আমার ল্যাবরেটরিতে গিয়ে প্রথমে একটা জিনিস লক্ষ্য করলাম। কতগুলি কাঁচের বোয়ামের মধ্যে আমাদের ছোট ছোট পোকামাকড়ের একটা সংগ্রহ ছিল। ইচ্ছে ছিল মাইক্রোসোনোগ্রাফে তাদের ভাষা শুনে রেকর্ড করব। এখন দেখি প্রত্যেক বোয়ামের প্রত্যেকটি পোকা মৃত অবস্থায় পড়ে আছে। এটা অবশ্য আমার ভুলেই হয়েছে। বলের এই মারাত্মক ক্ষমতার কথা জেনেও সেগুলো শরীর রাখতে ভুলে গেছিলাম। কী আর করি, মরা পোকাগুলোকে ফেলে দিয়ে খালি বোয়ামগুলো যথাস্থানে রেখে দিলাম। এবার বলটার দিকে চেয়ে দেখি গত কদিন সকালে যে রকম রং দেখেছি আজও ঠিক সেই রকম। রং বদলানোর নিয়মের কোনো পরিবর্তন নেই জেনে আশ্বস্ত হলাম। এই জিনিসটা বেনিয়মে বা খামখেয়ালিভাবে হলে গবেষণা খুব মুশকিল হতো। কাঁচের ঢাকনার গায়ে বাষ্প জমে সর্বাঙ্গ বিন্দু বিন্দু জলে ভরে গেছিল। আমি তাই ঢাকনাটা তুলে সেটাকে পরিষ্কার করতে গেছি। এমন সময় ল্যাবরেটরির দরজার দিক থেকে শব্দ পেয়ে ঘুরে দেখি নিউটন দরজার চৌখাটের উপর পিঠ উঁচিয়ে লেজ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি বলের দিকে। নিউটন যে একটা লম্ফ দেওয়ার জোগাড় করছে সেটা আমি তার দেখেই বুঝেছিলাম এবং আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম। লাফটা দিতেই আমি বিদ্যুৎ বেগে বলটার সামনে গিয়ে খপ করে দু হাতে বেড়ালটাকে ধরে নিলাম। তারপর তাকে ল্যাবরেটরির বাইরে বার করে দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। বাকি যেটুকু সময় ল্যাবরেটরিতে ছিলাম দরজায় নিউটনের আঁচড়ের শব্দ পেয়েছি। সামান্য একটা মাটির বলের ওপর বেড়ালের এই আক্রোশ খুব রহস্যজনক। আর সারাদিন আমার মাইক্রোসোনোগ্রাফ চালিয়ে নানান সূক্ষ্ম প্রাকৃতিক শব্দের চার্ট করেছি আর সেসব শব্দই আমার টেপ রেকর্ডারে রেকর্ড করেছি। এই শব্দ সংগ্রহ শেষ হলে শব্দের মানে করার পর্ব শুরু হবে। অবিনাশবাবু বলছিলেন বিজ্ঞানের নাকি একটা সীমা আছে। হায় রে, কত যে জানবার বিষয় এখনও পড়ে আছে জগতে। অবিনাশবাবু তার কী বুঝবেন। এখন রাত হচ্ছে, এবার ঘুমাতে যাব। কিছুক্ষণ থেকে যন্ত্রটার কথা ছেড়ে বারবার বলটার কথা মনে পড়ছে। ওই যে রং পরিবর্তনের ব্যাপারটা, ওর সঙ্গে কিসের একটা সাদৃশ্য আছে, যে সাদৃশ্যটা আমার ধরতে পারা উচিত, কিন্তু আমি পারছি না। সাদা অবস্থায় যদি বরফে আচ্ছাদিত হয়ে যায় তাহলে অন্য অবস্থাগুলো কি? সবুজ, লাল, হলদে, কমলা এগুলো তাহলে কিসের রং? এই রং পরিবর্তনের কারণ কি? আমি যদি না বুঝলাম তাহলে আর বুঝবে কে? হয়তো কাল থেকে গবেষণার কাজ শুরু করলে ওর রহস্য ধরা পড়বে। হয়তো ব্যাপারটা অত্যন্ত সহজ। ক্রমাগত জটিল জিনিস নিয়ে মাথা ঘামালে অনেক সময় সহজ সমস্যার সামনে পড়ে মানুষের কেমন জানি সব গণ্ডগোল হয়ে যায়। আমার মতো বৈজ্ঞানিকের পক্ষে ওটা অসম্ভব নয়। যাকগে, আজ আর ভাববো না, কাল দেখা যাবে। 15 এপ্রিল। আমার জীবনে যত বিচিত্র, বিভৎস, অবিশ্বাস্য সব ঘটনা ঘটেছে অন্য কোনো বৈজ্ঞানিকের জীবনে তেমন ঘটেছে কি জানি না। এক এক সময় মনে হয় আমি সাহিত্যিক হলে এসব ঘটনা আরও সুন্দর করে গুছিয়ে লিখতে পারতাম। কিন্তু তারপরেই আবার মনে হয় অত গুছিয়ে লেখার দরকার কি? আমি তার বানানো কাল্পনিক ঘটনা লিখছি না, আমি লিখছি ডায়েরি। সোজা কথায় সরলভাবে আমার জীবনে যা ঘটেছে তাই লিখছি। সেখানে অত ভাষার ব্যাপারের প্রয়োজন আছে কি? যাই হোক, এবার যথাসম্ভব পরিষ্কার করে ঠান্ডা মাথায় এই কিছুক্ষণ আগেকার ঘটনাটি লেখার চেষ্টা করা যায়। কাল রাতে ডায়েরির লেখা শেষ করে বিছানায় শুয়ে তারপর আর কিছুতেই ঘুম আসছিল না। আমি কাল লিখেছিলাম যে এই যে রং বদলানোর মধ্যে বিশেষ যেন একটা ইঙ্গিত আছে যেটা আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কি বিছানায় কিছুক্ষণ শুয়ে ওটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ যেন অজ্ঞানতার অন্ধকারে একটা আলো দেখতে পেলাম। পরপর রঙের পরিবর্তনগুলো আর একবার ঝালিয়ে নিলাম মনের মধ্যে। মাঝরাত্রিরে বলটা সাদা, তারপর সকালের দিকে ক্রমশ সাদাটা চলে গিয়ে হলদে, লাল, সবুজ ইত্যাদি একটা জমকালো রঙের খেলা শুরু হয়। দুপুর যত এগিয়ে আসে সবুজটা তত গাঢ় হতে থাকে। হলদে রং, লাল ইত্যাদি উজ্জ্বল রঙগুলো কমে গিয়ে বলটা ক্রমশ একটা গম্ভীরত্ব, স্নিগ্ধ চেহারা নেয়। আর বিকেলের দিকে সবুজ গায়েগুলো আস্তে আস্তে লাল আর খয়েরি মেশানো একটা অবস্থায় পৌঁছে গিয়ে সন্ধ্যের দিকে একটা ছাই ছাই ভাব। তারপর আবার রাত বাড়লে সাদার ছোপ ধরা শুরু। কিসের সঙ্গে মিল এই পরিবর্তনের? আমার এখনও স্পষ্ট মনে আছে বৈঠকখানার দেয়ালে ঘড়িতে 2টো বাজার শব্দের সঙ্গে সঙ্গে
হঠাৎ এই প্রশ্নের উত্তরটা বিদ্যুতের ঝলকের মতো আমার মাথায় এসে গেল। আমাদের পৃথিবীর ঋতু পরিবর্তনের সঙ্গে এই বলের রং পরিবর্তনের আশ্চর্য মিল। তফাৎ শুধু এই যে পৃথিবীতে যে পরিবর্তন ঘটতে 1 বছর লাগছে, সেটাই বলের লাগছে 1 দিন, অর্থাৎ 24 ঘন্টায়। রাত 12টায় বল চরম শীতের অবস্থা, তখন এর সবটাই বরফের আবরণে ঢাকা। তারপর সেটা কমে গিয়ে সূর্যোদয়ের সময় থেকে লাল হলুদ সবুজের খেলায় বসন্তকাল। সূর্য যতই মাথায় উঠতে থাকে ততই বল গ্রীষ্মের দিকে এগোয়, রঙের বাহার কমে আসে। গ্রীষ্মের পর বিকেলের দিকে বর্ষা এলে হাতে ভিজে ভিজে থাকে। সূর্যাস্তের পর থেকে শরৎ, সন্ধ্যা বাড়লে প্রথমে সাদা ছোপে হেমন্তকাল, তারপর সাদা বেড়ে গিয়ে মাঝরাতে রাত 12টায় আবার চরম শীতের অবস্থা। এই বলটি কি তাহলে আমাদের পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ, নাকি এটা একটা স্বতন্ত্র গ্রহ যেখানে ঋতু পরিবর্তন আছে, প্রাণ আছে, প্রাণী আছে? আমি জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অসম্ভব বলে প্রায় কিছুই নেই, কিন্তু এই ক্ষুদ্র গ্রহের কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার চিন্তাভাবনা হয়তো অবিচ্ছিন্নভাবেই চলতো, যে একটা অদ্ভুত শব্দের ফলে তার গতি ব্যাহত হলো। শব্দটা আসছে একতলা থেকে, সম্ভবত আমার ল্যাবরেটরি থেকে। নিউটন আজ আমার ঘরেই শুয়েছিল। সেও দেখি শব্দটা শুনে কান খাড়া করে সোজা হয়ে উঠে বসেছে। ওর হাবভাব দেখে আমি ওকে কোলে তুলে নিলাম। তারপর ওকে নিয়ে একতলায় রওনা দিলাম ল্যাবরেটরির উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই শব্দটা আমার কানে অনেকটা স্পষ্ট হয়ে উঠল। শঙ্কু, শঙ্কু, শঙ্কু। আমার নামটা ধরে কে যেন বারবার চিৎকার করে যাচ্ছে। উচ্চারণ স্পষ্ট হলেও স্বর কিন্তু একবারেই মানুষের স্বর নয়, বা মানুষ হলেও আমাদের অভিজ্ঞতার মধ্যে পড়ে এমন কোনো মানুষের নয়। ল্যাবরেটরির দরজা খুলে ঢুকতেই শব্দটা যেন 4 গুণ বেড়ে গেল। আর নিউটনের কি প্রচণ্ড আস্ফালন! কোনো রকমে তাকে বগল দাবা করে এগিয়ে গেলাম আমার টেবিলের দিকে। শব্দটা আসছে আমার যন্ত্রটা থেকে, বলের দিক থেকে নয়। তারপর আমি এসে দাঁড়াতেই চিৎকারটা থেমে গেল। তারপর প্রায় আধ মিনিট সব চুপচাপ। আমার বগলের তলায় বুঝতে পারলাম নিউটন থরথর করে কাঁপছে। আবার সেই তীক্ষ্ণ স্বরের চিৎকার শুরু হলো। টেরাটম, টেরাটম, টেরাটম গ্রহ থেকে বলছি। কলির শঙ্কু, কলির শঙ্কু, তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ? আমি কি বলবো? আমার নিজের কানকেই বিশ্বাস করা যে কঠিন হয়ে পড়ছিল। আবার প্রশ্ন হলো, শঙ্কু, আমাদের কথা শুনতে পাচ্ছ? তোমার মাইক্রোসোনোগ্রাফ যে ওয়েভলেন্থে হয়েছে সেই ওয়েভলেন্থেই আমরা কথা বলছি। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ বলো, আরও কথা আছে। আমি মন্ত্রমুগ্ধের মধ্যে বললাম, পাচ্ছি, শুনছে, কি বলবে বলো। উত্তর এলো, আমরা তোমার ঘরে বন্দি। বুঝতে পারছি তুমি না জেনে কাজ করেছো, কিন্তু করে অন্যায় করেছো। আমরা সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, কিন্তু তাদের তাচ্ছিল্য করার কোনো কারণ নেই। পৃথিবীর চেয়ে 5 লক্ষ গুণ বড় গ্রহ সৌরজগতের বাইরে রয়েছে। আমাদের শক্তি আমাদের আয়তনে নয়, আমাদের শক্তি আমাদের বিজ্ঞানে, আমাদের বুদ্ধিতে। তোমাদের পৃথিবীর যা সম্পদ, সেই অনুপাতে আমাদের টেরাটম গ্রহের সম্পদ 1,00,000 গুণ বেশি। আমরা কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে এসে পড়েছি, জলের মধ্যে পড়েছিলাম, কিন্তু তা আমাদের কোনো ক্ষতি হয়নি, কারণ আমরা মাটির নিচে বাস করি। কিন্তু তোমার এই কাঁচের আচ্ছাদন আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, কারণ অক্সিজেন আমাদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। মানুষের যেমন এই জিনিসটা দরকার, তেমনি আমাদেরও। এমনিতে মানুষের সঙ্গে আমাদের তফাৎ সামান্যই, তবে আমাদের বুদ্ধি অনেক গুণে বেশি, আর আয়তনে আমাদের এতটাই ছোট যে তোমাদের সাধারণ মাইক্রোস্কোপে আমাদের দেখা যাবে না। কয়েক মুহূর্তের জন্য কথা থামল। আমি যে এর মধ্যে কখন চেয়ারে বসে পড়েছি তার নিজেই ঠাউর পাইনি। তারপর আবার কথা শুরু হলো। তোমার কাছে আমাদের অনুরোধ, কাঁচের আচ্ছাদন খুলে ফেলো। আমাদের আয়ু এমনিতেই কমে এসছে। একটা আস্ত গ্রহের সমস্ত অধিবাসীদের হত্যা করার অপরাধের ভার কি তুমি সারা জীবন বইতে পারবে? তাই অনুরোধ করছি, আমাদের মুক্তি দাও। তুমি বৈজ্ঞানিক, আমাদের সম্বন্ধে তোমার মনে কোনো সহানুভূতি ভাব নেই? একটা প্রশ্ন মনের মধ্যে খোঁচা দিচ্ছিল, এবার সেটা না জিজ্ঞেস করে পারলাম না।
তোমাদের মধ্যে কি এমন কোনো ক্ষমতা আছে যাতে তোমরা তোমাদের চেয়ে আয়তনে অনেক বড় প্রাণীকে হত্যা করতে পারো? কিছুক্ষণ কোনো উত্তর নেই। আমি বললাম, আমার প্রশ্নের জবাব দাও। গত কদিনের মধ্যে তোমাদের কাছাকাছি কতগুলি প্রাণীর যে মৃত্যু হয়েছে, তোমরা কি তার জন্যে দায়ী? এবারে আমার প্রশ্নের উত্তরে একটা পাল্টা প্রশ্ন এলো। ভাইরাস কাকে বলে জানো? নিশ্চয়ই। কাকে বলে? আমার ভারী অপমান বোধ হচ্ছিল, তাও উত্তর দিলাম, রোগ বহনকারী বিষাক্ত বীজকে বলে ভাইরাস। ঠিক। এই ভাইরাসের আয়তন কি? মাইক্রোস্কোপে দেখতে হয়। ঠিক। কিন্তু এই বীজ থেকে একটা গোটা শহরের লোক নিশ্চিন্ত হয়ে যেতে পারে, সেটা জানো? শুধু শহর কেন, একটা সম্পূর্ণ দেশের লোক সংখ্যা লোপ পেয়ে যেতে পারে। মহামারীর কথা কে না জানে। ঠিক। এখনো কি বুঝতে পারছো না আমাদের ক্ষমতা কোথায়? তোমরা কি ভাইরাস ছড়িয়ে দাও? ছড়িয়ে দেবো কেন? তাহলে? কোনো উত্তর নেই। আমি অনুভব করলাম আমার ভেতরের জামাটা ঘামে ভিজে উঠেছে। একটা সাংঘাতিক সন্দেহ মনের মধ্যে জেগে উঠেছে। এই গ্রহের অধিবাসীরা কি তাহলে এক একটি মূর্তিমান ভাইরাস? তাই যদি হয়, তাহলে এদের মুক্তি দিলে তো এরা সমস্ত পৃথিবীকে 3 মাসের মধ্যে। আমি চমকে উঠলাম। আমার কোন প্রশ্নের জবাব এরা দিচ্ছে? আমি তো কোনো প্রশ্ন করিনি এদের। এবার একটা ক্ষীণ হাসির শব্দ পেলাম। সে হাসি এক অপার্থিব বিদ্রূপে ভরা। আমরা মানুষের মনের কথা বুঝতে পারি। তুমি ভাবছো সমস্ত পৃথিবীকে রোগাচ্ছন্ন করার শক্তি আছে কিনা আমাদের? আমি উত্তরে বলেছি, আছে। শুধু তাই নয়, সমস্ত পৃথিবীটাকে 3 মাসের মধ্যে আমরা জনশূন্য করে দিতে পারি। সংক্রামক রোগের জন্য তার হাঙ্গামা করতে হয় না। আমাদের একজনের চেষ্টাতেই সমস্ত গিরিটি শহরটা ফাঁকা করে দিতে পারি। আর সকলে মিলে যদি একজোটে লাগি, তাহলে। গলার স্বরটা কেমন যেন ক্ষীণ হয়ে আসছে। সেটা কি যন্ত্রের দোষ? আবার উত্তর এলো, না, তোমার যন্ত্র ঠিক আছে, আমরাই দুর্বল হয়ে পড়ছি। কাঁচের ঢাকনা না খুললে আমরা আর বাঁচবো না। আমাদের মৃত্যুর জন্য দায়ী হবে তুমি, প্রফেসর তিলকেশ্বর শঙ্কু। এই খুনের জন্য অবশ্যই তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না, কিন্তু বিবেক বলে কি তোমার কিছুই নেই? একজন বৈজ্ঞানিকের কি এতটা নিষ্ঠুরতা সম্ভব? ভেবে দেখো শঙ্কু, ভেবে দেখো। তোমাদের যদি মুক্তি দিই, তাহলে পৃথিবীতে মানুষের ওপর থেকে তোমাদের আক্রোশ যাবে কি? তোমাদের বিশ্বাস করবো কি করে? এই প্রশ্নের জবাব এলো না। কয়েক মুহূর্ত নিস্তব্ধতার পর আমার যন্ত্রের ভেতর থেকে আসতে আরম্ভ করলো এক বীভৎস আর্তনাদের কোরাস। কত কণ্ঠ যে সে কোরাসে মিলেছে জানি না, কিন্তু সেটা যে আর্তনাদ এবং তাতে যে তীব্র যন্ত্রণার ইঙ্গিত রয়েছে, তাতে কোনো ভুল নেই। শঙ্কু, শঙ্কু, সমস্ত আর্তনাদ ছাপিয়ে উঠে আবার সেই কথা। শঙ্কু, শঙ্কু, শঙ্কু। কি বলছো? কাঁচের ঢাকনা খুলে দাও, খুলে দাও। আমরা মরতে বসেছি, আমাদের প্রাণ তোমার হাতে। হত্যার দায়ে পড়ো না, সারাটা জীবন বিবেকের জ্বালা। কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো। আমি যেমন চেয়ারে বসেছিলাম তেমনই বসে রইলাম। একটা প্রচণ্ড দ্বন্দ্ব মনের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের কর্তব্য কী সেটা বুঝতে পারছিলাম। কাঁচের ঢাকনা খোলা চলে না। টেরাটম গ্রহের প্রাণীদের বাঁচাতে গিয়ে সমস্ত পৃথিবীর লোকের জীবন বিপন্ন করা চলে না। আমার মাইক্রোসোনোগ্রাফে শব্দ কমে আসছে, কথা থেমে গেছে। এখন কেবল তীব্র তীক্ষ্ণ আর্তনাদ। সে আর্তনাদ ক্রমশ হাহাকারে পরিণত হলো। তারপর সে হাহাকারও মিলিয়ে গিয়ে রইল এক গভীর নিস্তব্ধতা। আমি আরও মিনিট খানেক অপেক্ষা করে আমার যন্ত্রের সুইচটা বন্ধ করে দিলাম। আস্তে আস্তে বলটার কাছে হেঁটে গিয়ে কাঁচের ঢাকনাটা খুলে ফেললাম। ঘড়িতে ভোর 5টার ঘন্টা বাজছে, কিন্তু টেরাটমে বসন্তের রং ধরেনি। তার বদলে যেন একটা মেটে রুক্ষতা। আমি বলটাকে তুলে নিয়ে নিউটনের দিকে চাইলাম। সে দেখি এক দৃষ্টে বলটার দিকে চেয়ে আছে, কিন্তু আগের সেই আক্রোশের কোনো ইঙ্গিত পেলাম না দৃষ্টিতে। আমি বললাম, তুই খেলবি বলটাকে নিয়ে?
নে খেল। বলটা মাটিতে রাখতেই নিউটন এগিয়ে এলো। তারপর তার ডান হাত দিয়ে মৃদু একটা আঘাত করতেই সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ ফেটে চৌচির হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল।